আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় তারেক রহমান। রাস্তা আটকে রাজনৈতিক কর্মসূচি না করতে নেতাকর্মীদের নির্দেশ। ক্ষমতা দীর্ঘায়িতের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কিছু রাজনৈতিক দলের সাথে যোগাযোগ করে ডিপ স্টেট। নিজের বক্তব্যের ব্যাখ্যায় আসিফ মাহমুদ। রাজনৈতিক বক্তব্য বলছেন বিশ্লেষকরা। আজও তেলের জন্য ফিলিং স্টেশনে গ্রাহকদের ভিড়। অনিয়ম তদারকিতে কাজ শুরু করেছেন ট্যাগ অফিসাররা। সারা দেশে ডিপো পাহারায় বিজেপি সদস্যরা। ছুটি কাটিয়ে আজও ঢাকামুখী কর্মজীবীরা। খুলছে অফিস, আদালত আর শিক্ষা প্রতিষ্ঠান। পুরনো চেহারায় ফিরছে রাজধানী। ভূমধ্যসাগরে নৌকা ডুবে 22 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু। জীবিত উদ্ধার 26 জন। হতাহতদের অধিকাংশই বাংলাদেশ ও সুদানের। আইএমএফ ঋণের অর্থ ছাড় নিয়ে দুশ্চিন্তা। রোডম্যাপ আর স্পষ্ট প্রতিশ্রুতি চায় সংস্থাটি। আর্থিক খাতে সংস্কার প্রয়োজন, মত বিশ্লেষকদের। দ্বিতীয় মাসে গড়ালো মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিশ্ববিদ্যালয়ে হামলার হুমকি ইরানের। ইহুদি রাষ্ট্রে দ্বিতীয় দফা মিসাইল ছুড়ল হুতি। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে গেলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় দলীয় নেতাকর্মীদের উৎস ভালোবাসায় সিক্ত হন তিনি। অবশ্য নেতাকর্মীদের চাপে সড়কে যান চলাচল বন্ধ হওয়ায় ক্ষুব্ধ হন বিএনপি চেয়ারম্যান। বলেন, বিএনপি সরকারের উপর জনগণের অনেক প্রত্যাশা, তাই সাধারণ মানুষের সমস্যার কারণ না হওয়ার নির্দেশ দেন। বিএনপি চেয়ারম্যান জানান, সাংগঠনিক কাজে এখন থেকে প্রায় নয়াপল্টনে আসবেন তিনি। বিএনপির আন্দোলন সংগ্রামের সাক্ষী নয়াপল্টনে প্রধানমন্ত্রী তারেক রহমান। মুহুর্মুহু স্লোগান আর উষ্ণ ভালোবাসায় প্রিয় নেতাকে বরণ করেন নেতাকর্মীরা। শুরুতেই বৈঠক করেন দলের নেতাদের সাথে। ডেকে নেন অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের। গভর্নমেন্টের জায়গায় কাজ করবে, দেশের জনগণের কাজ করবে। আমরা সংগঠনের জায়গায় কাজ করব, সংগঠনকে সুসংগঠিত রাখবো। সরকারে গেলে যেই কাজগুলো ব্যস্ততা থাকতে হয় মন্ত্রী এমপিদের, স্বাভাবিক কারণেই আমার মনে হয় দলকে আলাদা করলে খুব ভালো হয়। যারা 5 তারিখ আগে যারা কাজ করে রাজপথে ছিল তাদেরকে মূল্যায়ন করে যারা রাজপথে এবং দলকে আরো সুসংগঠিত করুক। আমরা জনগণের প্রত্যাশা পূরণের জন্য নিরলসভাবে কাজ করব বলে আমরা বিশ্বাস করি। অন্তর্বর্তী সরকারকে দীর্ঘমেয়াদে রাখার প্রস্তাবে প্রত্যাখ্যাত হয়ে ডিপ স্টেট কোনো রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করেছে। নিজের বক্তব্যের ব্যাখ্যায় এমনটা বলছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ। তার দাবি, এই ডিপ স্টেট দেশি বিদেশি শক্তির সমন্বয়ে গঠিত, যদিও তার মন্তব্যকে রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তারা বলছেন, রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ডিপ স্টেট সক্রিয় হয়ে থাকে। যাদেরকে আসলে ডিপ স্টেট বলা হয় তাদের থেকে আমাদেরকে অফার করা হয়েছিল যে আপনারা শেখ হাসিনার যে মেয়াদ আছে 2029 সাল পর্যন্ত সেটা শেষ করেন, আপনারা শেষ করেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করি। তাদের সার্টেন কিছু শর্ত ছিল। যে সাবেক ছাত্র উপদেষ্টা আসিফের এই বক্তব্য বিশ্লেষণে জানা দরকার ডিপ স্টেট ধারণাটি কি। বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলছেন, ডিপ স্টেট বলতে অদৃশ্য ক্ষমতা কাঠামোকে বোঝায়, যেখানে সামরিক আমলাতন্ত্র বা গোয়েন্দা সংস্থার একটি অংশ সরাসরি বা পরোক্ষভাবে রাজনৈতিক সিদ্ধান্তে প্রভাব বিস্তার করে। অনেক দেশেই এমন শক্তির প্রভাব রয়েছে। সামরিক বাহিনী আছে, আমলাতন্ত্র আছে, এর বাইরে আছে সিভিল সোসাইটি, তার সঙ্গে একটা আঞ্চলিক বা আন্তর্জাতিক ডিপ স্টেটের একটা সংযোগ থাকে। কখনো র এর কথা শুনি, কখনো আইএসআই এর কথা শুনি, কখনো সিআই এর কথা তো আমরা শুনেই যাচ্ছি। তারা যখন অ্যাক্ট করে এবং রাজনৈতিক শক্তিকে ওভার পাওয়ার করে ফেলে, তখন আমরা বলি যে একটা ডিপ স্টেট। দেশ জুড়ে নির্বাচন জ্বালানি তেল সরবরাহে আজ থেকে বেশ কিছু নতুন সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা, যার অন্যতম প্রত্যেক পাম্পে নজরদারিতে থাকবেন পর্যবেক্ষক কর্মকর্তা। পাম্পগুলোতে প্রতিটি পাম্পে প্রায় এইরকম একটি ব্যানার টাঙানো, যেখানে লেখা যে তেল নাই পাম্পে এবং পাম্প বন্ধ। প্রতিটি পাম্পগুলোতে এই সকাল থেকে ঘুরে দেখা গেছে যে বেশ কয়েকজন যারা ভোক্তারা রয়েছেন তারা পাম্পগুলোতে আসছেন এবং তেল না থাকার কারণে কিন্তু তারা ফিরে যাচ্ছেন এবং বিভিন্ন পাম্পগুলোতে তারা খোঁজখবর নিচ্ছেন। আসলে কোনোটাতেই এখন পর্যন্ত জ্বালানি তেলের যে সরবরাহ সেটি কিন্তু নেই। মূলত পাম্প মালিকরা যেটি বলছেন যে গতকাল রাত থেকেই যখন জ্বালানি তেল শেষ হয়ে গেছে মজুদ, তারপর থেকে কিন্তু
তেলের সরবরাহ বন্ধ এবং পাম্পগুলো বন্ধ। আজকে সকাল 7টা থেকে ডিপোগুলো খোলার কথা রয়েছে এবং তার পরপর থেকে কিন্তু যারা ভোক্তা রয়েছেন তারা আশা করছেন যে আজকে অন্তত দিনের 12টা 1টা কিংবা তার আগেই হয়তো তেলের সরবরাহ স্বাভাবিক হবে। পরিবার প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি শেষে আজও কর্মস্থলে ফিরছেন নগরবাসী। ভোরে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা যায় ঢাকামুখী মানুষের ভিড়। যাত্রীরা বলছেন বেশ স্বস্তির সাথে পরিবারের সবার সাথে ঈদ উদযাপন করেছেন তারা। ছুটি শেষে ফিরছেন নিজ নিজ কাজের জায়গায়। জানান দেশের বিভিন্ন এলাকায় ঘটা দুর্ঘটনা খানিকটা মলিন করেছে উৎসবের আনন্দ। পরিবারকে ছেড়ে আসতে কষ্ট হলেও জীবিকার তাগিদে আবারও ফিরেছেন রাজধানীতে। আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো লাগলো, কিন্তু বিশেষ করে দুঃখজনক হলো এবারে ঈদটা মনে করেন যে 2-3টা দুর্ঘটনা। আগে একটা যে জার্নি ছিল যে বাইক উঠানো নামানো ওই জার্নিগুলো এখন আর নাই, খুবই ফার্স্ট ক্লাসে আসছে। ছেলে মেয়ে স্ত্রী আত্মীয় সবাই আমাদের সাথে একসাথে ঈদ করছি, জি জামাই নাইনাতকে সবাই নিয়ে খুব আনন্দ। কর্মস্থলে আমাদের ফিরতে হবে, এই জন্য আমরা কষ্ট করে ফিরেছি, কিন্তু আনন্দ হয়েছে আর কি। অবৈধ পথে ইউরোপ পাড়ি দেওয়ার সময় ভূমধ্যসাগরে নৌকাডুবিতে মৃত্যু হলো 22 অভিবাসন প্রত্যাশীর। আশঙ্কা তাদের বেশিরভাগই বাংলাদেশ ও সুদানের নাগরিক। শুক্রবার গ্রিস উপকূলের কাছে একটি নৌকা থেকে জীবিত উদ্ধার করা হয় আরও 26 জনকে, যাদের মধ্যে 21 জন বাংলাদেশি। বাকিদের মধ্যে 4 জন দক্ষিণ সুদান এবং 1 জন চাঁদের নাগরিক। উদ্ধারকৃতদের মধ্যে 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রিক কোস্টগার্ড জানিয়েছে ইউরোপ যাওয়ার সময় অভিবাসন প্রত্যাশীদের নিয়ে পথ হারিয়ে ফেলে নৌযানটি। টানা 6 দিন উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায়। সে সময় প্রতিকূল আবহাওয়া এবং খাবার ও পানির অভাবে মৃত্যু হয় অনেকের। উদ্ধারকৃতরা জানান দালালদের নির্দেশে সমুদ্রে ফেলে দেওয়া হয় মরদেহ। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 2 মাসে অবৈধ পথে ইউরোপ যাওয়ার সময় 559 জন প্রাণ হারিয়েছেন। ঋণের অর্থ ছাড়ে স্পষ্ট প্রতিশ্রুতি চায় IMF। লিখিত সংস্কার উদ্যোগ চেয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। বাংলাদেশ সফরে এসে দ্রুত সময়ের মধ্যে রোডম্যাপ দিতে বলেছে ঋণদাতা সংস্থাটির প্রতিনিধি দল। তারপর ঋণ কার্যক্রম সচল করার বিষয় হবে আলোচনা। বিশ্লেষকরা বলছেন আর্থিক খাতে সংস্কার প্রয়োজন, জ্বালানি সংকট সমাধানে আর্থিক সহায়তা দরকার। স্বল্প সুদ আর দীর্ঘমেয়াদী ঋণের উৎস খুঁজে বের করতে হবে। 24 মার্চ মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন IMF এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন। পরে অর্থমন্ত্রী আমির খসরু মোহাম্মদ চৌধুরীর সঙ্গে বৈঠক করে প্রতিনিধি দল। ওই দিনই বাংলাদেশ ব্যাংক গভর্নর এবং নীতি নির্ধারকদের সঙ্গে বৈঠক করে সফররত কৃষ্ণ শ্রীনিবাসন। সেখানে সংস্কার পদক্ষেপ লিখিত আকারে পাঠানোর পরামর্শ দিয়েছে IMF। স্পষ্ট করে জানাতে হবে রোডম্যাপ। হামলা পাল্টা হামলায় দ্বিতীয় মাসে গড়ালো মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি। ইরানের বিভিন্ন শহরে তাণ্ডব চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনী। ইরানও সমান তালে দিচ্ছে জবাব। তেহরান বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিশোধে পশ্চিম এশিয়ায় অবস্থানরত যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিশ্ববিদ্যালয়গুলোতে হামলার হুমকি দিয়েছে IRGC। শিক্ষার্থী ও কর্মীদের সরে যেতে সতর্ক বার্তা দেওয়া হয়েছে। ইরানের খুজেস্তানে আরও একটি পানি শোধনাগারে হামলা চালিয়েছে যৌথ বাহিনী। দফায় দফায় বিস্ফোরণ হয়েছে রাজধানী তেহরানে। বুশেহর প্রদেশে হামলায় নিহত এক পরিবারের 4 জন। আক্রান্ত কেরমানশাহ, মাশহাদ ও বন্দর আব্বাস। জবাবে বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের অ্যালুমিনিয়াম উৎপাদন স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। কুয়েত বিমানবন্দরে ক্ষতিগ্রস্ত জ্বালানি ট্যাঙ্কার ও রাডার ব্যবস্থা। ইসরায়েলের হাইফায় একটি রাডার সেন্টার ও বেন গুরিয়ন বিমানবন্দরে জ্বালানি ডিপোতে আঘাত এনেছে ইরানের মিসাইল।